সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার। চবির সমাবর্তনে পেলেন ডিলিট। কাকরাইলে জগন্নাথের শিক্ষার্থীদের অবস্থান। শাহবাগ থেকে নার্সিংদের শিক্ষার্থীদের সরালো পুলিশ। দুর্নীতির মামলায় জামিন পেলেন ডক্টর জুবাইদা। নিবন্ধন ইস্যুতে জামায়াতের আপিলের রায় 1 জুন। সাম্য হত্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছাত্রদলের। শোক জানিয়ে ঢাবিতে কাল আধাবেলা ক্লাস পরীক্ষা স্থগিত। শুধুমাত্র ব্যবসা কেন্দ্রিক যে সভ্যতা চলছে তা অর্থনীতির জন্য অশুভ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ও সমাবর্তন বক্তা হিসেবে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানান তিনি। সময়টা দীর্ঘ ৩৬ বছর হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে যেন জীবনের পরিপূর্ণতা অনুভব করলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে এবার শিক্ষক হিসেবে নয়, বরং সরকার প্রধান হয়ে সমাবর্তনের প্রধান বক্তা এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। বুধবার দুপুর ২টা নাগাদ অনুষ্ঠানের স্থলে আসেন প্রধান উপদেষ্টা। এ সময় হর্ষধ্বনি আর বিপুল উৎসাহে তাঁকে স্বাগত জানান তাঁরই বিশ্ববিদ্যালয়ের অনুজরা। আনুষ্ঠানিকতার শুরুতেই বিশ্ব দারিদ্র্য দূরীকরণ ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাঁর হাতে সম্মাননাপত্র ও সার্টিফিকেট তুলে দেয় কর্তৃপক্ষ। এরপর প্রধান উপদেষ্টা ডক্টরেট ডিগ্রিধারীদের হাতে সনদপত্র তুলে দেন। বিশ্ববিদ্যালয়টির ৫ম সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা ফিরে যান তাঁর শিক্ষক জীবনের স্মৃতিতে। নোবেল পুরস্কারের স্বপ্নের বীজ বপনের স্মৃতি উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ, যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য। বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী। তাগিদ দেন মানুষের কল্যাণে ব্যবসার প্রসারে। অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। জানান, আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করবে ছাত্র সমাজ। গবেষণার মাধ্যমেই বিশ্বকে আয়ত্তে রাখার জোর দেন ডক্টর ইউনূস। আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সে বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে। আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই। আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য। ৯ বছর পর বিশ্ববিদ্যালয়টির ৫ম সমাবর্তনে অংশ নেন প্রায় ২৩,০০০ গ্রাজুয়েট। সমাবর্তনে ৪২ জনকে পিএইচডি ডিগ্রি এবং ৩৩ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। অধ্যাপক মোহাম্মদ ইউনূস যেমন দারিদ্র্য জাদুঘরে পাঠানোর ব্রত নিয়ে কাজ করেছেন জীবনভর, বাংলাদেশ ও পৃথিবীর জন্য হয়েছেন সফল, তেমনি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তাদের স্বপ্ন বাঁচিয়ে পৃথিবীর কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। চলতি মৌসুমেই বন্দর নগরীর জলাবদ্ধতা থেকে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। এর আগে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকার প্রধান। বুধবার সকাল ৯:৩০টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিদর্শনে যান। বন্দর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। এই বন্দর হলো দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই।
এরপর কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল সহ নতুন সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, কালুরঘাট সেতু নির্মাণ হলে চট্টগ্রামবাসীর বহুদিনের কষ্টের অবসান হবে। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাটহাজারী মহাসড়কের উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা দেন। কোন কাজটা বিফল হওয়ার কারণে এই জায়গাটা হয়েছে, এটাকে সংশোধন করতে হবে সামনের পারে। কাজে আমরা যদি পর্যবেক্ষণগুলো না দিই, একই কাজ আগের মতো হতে থাকবে। আর যারা বিশ্ববিদ্যালয়, যারা গবেষণা প্রতিষ্ঠান আছে, তারাও এটাকে অবজার্ভ করবে। এটা সবার সমস্যা, সবাই আমরা যেন সমবেতভাবে সমাধান দিতে পারি। সভায় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সহ স্থানীয় সেবা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সকল প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নানা উদ্যোগ ও অভিজ্ঞতার কথা শুনেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নিজেদের ছেলে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী এবার জলাবদ্ধতার সমস্যা অনেক কমবে বলে আশা চট্টগ্রামবাসীর। বুধবার নিজ জেলা সফরকালে প্রধান উপদেষ্টার দেয়া আশ্বাসে সন্তুষ্ট বন্দর নগরের মানুষ। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফর করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ জেলার সন্তানকে সরকার প্রধান হিসেবে কাছে পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামের মানুষ। প্রত্যাশার ঝুড়িটাও একটু বেশি। সরকার প্রধানকে কাছে পেয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কথা জানান শিক্ষার্থীরা। সার্কিট হাউসে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীরা। আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ পাই, যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না, অনিয়ম থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এই আর কি আমাদের প্রত্যাশা। এই বিশ্বাসটা আমাদের সরকারের প্রতি রয়েছে। তারা যে কার্যক্রমগুলো হাতে নিয়েছে, পরবর্তী নির্বাচিত সরকার সেই কার্যক্রমগুলোকে ফলো করে আমাদের রাষ্ট্র কাঠামোকে আরও শক্তিশালী করবেন। গণ অভ্যুত্থানের সুফলতা পেতে প্রধান উপদেষ্টার উপর আস্থা রাখতে চান জুলাই আন্দোলনের সম্মুখ সারির মুখপাত্ররা। চট্টগ্রাম মহানগরীর মহাদুর্ভোগ জলাবদ্ধতা নিরসনের বিষয়ে সিটি মেয়রের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন সিটি মেয়র। আমরা যে কাজ হয়েছে আপনার নেতৃত্বে, আপনার প্রধানতায়, আমরা মনে করি যে 50% হলেও জনগণকে আমরা ইনশাল্লাহ এইবার জলাবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে পারবো। এবং আমরা আশা করছি উইদিন শর্ট টাইম আগ্রাবাদ বক্স কালভার্টটা যদি আমরা সংস্কার করতে পারি, তাহলে পরে আগ্রাবাদের যে কমার্শিয়াল জোনে যে পানিগুলো উঠে, সেগুলো ইনশাল্লাহ হবে না। সফরকালে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের হাসপাতালের জন্য 23 একর জমির দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। যাচ্ছি পরের প্রসঙ্গে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে অবস্থান নিয়েছেন। আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা ও জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন সহ 3টি দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জবি শিক্ষার্থীরা লং মার্চ শুরু করে। এ সময় পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল হামলায় বেশ কয়েকজন আহত হন। পরে কাকরাইল মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। জানেন যে বাংলাদেশে একমাত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেখানে কোনো আবাসিক হল নাই ছাত্রদের জন্য। আমরা এটা অনেক দিন ধরে দাবি করে আসতেছি। আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরে প্রায় 10 মাস ধরে আন্দোলন করতেছি এবং এর বেশ কয়েকবার একাধিকবার আমাদের ক্লাস পরীক্ষা সহ সবকিছু শাটডাউন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমি যখন দৌড় দিচ্ছি তখন আমাকে পিছন থেকে লাঠি ঢিল মারা হয়েছে। মানে আমার এখন পরে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলাম, তারপর ইঞ্জেকশন নেওয়ার পর ব্যথাটা কমছে। এখন ব্যথাটা কমার পরে এখন আবার এখানে আসছে। আবাসন ব্যবস্থা আমাদের নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% আমাদের আবাসন বৃত্তির ব্যবস্থা করা এই বছরে, এই অর্থ বছরে আমাদের উপর হামলা করেছে, তাদেরকে বিচারের আওতায় আজকে নিয়ে আসা, এটা আমাদের চতুর্থ দাবি হিসেবে যুক্ত হয়েছে।
প্রায় 6.5 ঘন্টা অবস্থানের পর শাহবাগ মোড় থেকে নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় নার্সিং শিক্ষার্থীদের সাথে পুলিশের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। রাত 8টার পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হলে ওই এলাকা দিয়ে যান চলাচল শুরু হয়। পুলিশ বলছে অ্যাকশন নয়, কৌশলেই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে দুপুরে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের এক দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে নার্সিং শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রোগী, সাধারণ মানুষ ও অফিস ফেরত মানুষরা চরম দুর্ভোগে পড়েন। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ডাক্তার জোবাইদা রহমানকে জামিন দিয়েছে হাইকোর্ট। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। এই মামলায় জোবাইদা রহমানকে 3 বছরের দণ্ডাদেশ দেয় আদালত, কিন্তু তিনি বিদেশে থাকায় দীর্ঘদিন আপিল করতে পারেননি। গত মঙ্গলবার 3 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে 587 দিনের বিলম্ব মার্জনা করে আপিলের অনুমতি দেয় হাইকোর্ট। বুধবার একই মামলায় জামিনের আবেদন করা হলে শুনানি শেষে জোবাইদা রহমানের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের বেঞ্চ। আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষধরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। বাতিল হওয়া জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আপিল বিভাগের রায় 1 জুন। বুধবার শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ঠিক করে। দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আশা জামায়াতের আইনজীবীর। জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে 2013 সালে রায় দেয় হাইকোর্ট। আদালতের রায়ের আলোকে 2018 সালে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হলে তা খারিজ হয়ে যায় আপিল বিভাগে। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের 1 সেপ্টেম্বর নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করার আবেদন জানায় জামায়াত। এরপর থেকে কয়েক দফা আপিলের শুনানি হয়। বুধবার আপিলের শুনানি শেষ হওয়ায় রায়ের দিন ঠিক করে সর্বোচ্চ আদালত। যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। এদিকে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় 2016 সালে জামায়াতের প্রতীক দাড়িপাল্লা বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। প্রতীক ফিরে পাওয়ার বিষয়েও শুনানি হয়। প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন, এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 1 আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। পরে ওই সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন সংগঠনটির নেতারা। দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই দাবি জানান ছাত্রদল নেতারা। ওই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর ঘটনা তদন্তে 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাবি কর্তৃপক্ষ। দফা 1, দাবি 1, উপাচার্যের পদত্যাগ। কেননা আবারও রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সহপাঠী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। লাইব্রেরি চত্বর, মধুর ক্যান্টিন, কলাভবন হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সোহরাওয়ার্দী উদ্যান এখানে মাদকের সয়লাভ এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, কিন্তু তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার গাফিলতি রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দোষরদের বিচার নিশ্চিত করা, এই 2টি ইস্যুতে আজকে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে
মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। অনতিবিলম্বে সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। গত মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। এমন ঘটনায় ক্যাম্পাসে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। প্রপার সিনক্রোনাইজেশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং এই যে সোহরাওয়ার্দী উদ্যান, এই দুইটা এরিয়ার নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে তো অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কোনো আন্দোলনের আমরা কোনো সুরাহা আসলে দেখি নাই। তো আন্দোলন করতে করতে স্টুডেন্টরা আসলে টায়ার্ড। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মতো একটা বিশাল অভ্যুত্থান দেখার পরও আমরা কিন্তু আবার একই জায়গায় চলে এসেছি। জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাহরিয়ার আলম সাম্যের জানাজা শেষে মরদেহ সিরাজগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সাম্য নিহতের ঘটনায় 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি প্রশাসন। আগামী 3 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া সাম্য নিহতের ঘটনায় শোক জানিয়ে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ধদিবস বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মার্কিন ডলারের দাম এখন থেকে বাজার ভিত্তিক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আরও জানান, আগামী জুনের মধ্যে 6টি দাতা সংস্থা থেকে প্রায় 3.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে বাংলাদেশ। ডলারের দাম বাজার ভিত্তিক করা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে গত কয়েক মাস ধরে বাংলাদেশের দর কষাকষি চলছিল। এর মধ্যে জানা যায় ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে বাংলাদেশ। সে বিষয়টি উঠে আসে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে। দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে গভর্নর জানান, ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার এখনই উপযুক্ত সময়। এর কারণ হিসেবে ভালো প্রবাসী আয়, স্থিতিশীল রিজার্ভ ও লেনদেনের ভারসাম্যের কথা উল্লেখ করেন। আমার এক্সপোর্টের গ্রোথ থাকতে হবে, আমার রেমিটেন্সের গ্রোথ থাকতে হবে এবং আমার ইম্পোর্ট বাড়বে, কিন্তু সংযতভাবে। সব কিছুকেই যদি আমি ব্যালেন্স করতে পারি, এটাকে ইমব্যালেন্স এক্সচেঞ্জ রেট হবে না। মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করার সিদ্ধান্তের ফল হিসাবে মিলছে $3.5 বিলিয়ন বিদেশি ঋণ পাওয়ার বিষয়টি। গভর্নর জানান, আইএমএফের ঋণের 4র্থ ও 5ম কিস্তির অর্থ আগামী জুন মাসের মধ্যে বাংলাদেশ হাতে পাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে আইএমএফ দেবে $130 কোটি, বাকি $220 কোটি আসবে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, এআইআইবি এবং ওপেক থেকে। আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং জাইকা, এরা প্রত্যেকেই কমিটেড ফুললি যে তারা তাদের সাথে যে প্রোগ্রাম লেন্ডিং গুলো আছে সেগুলোকে রিলিজ করে দিবে। আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজ হয়ে যাবে। আর্থিক সংকট সামাল দিতে 2023 সালে আইএমএফের সঙ্গে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবাদ শেষ করব কান চলচ্চিত্র উৎসবের খবর জানিয়ে। জমকালো আয়োজনে নানা দেশের তারকাদের অংশগ্রহণে পর্দা উঠল ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ফ্রান্সের কান সৈকতে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্কার জয়ী মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো। তিনি তার অভিনয় জীবনের জন্য সম্মানজনক পাম ডিওর পুরস্কার গ্রহণ করেন। 3 বছর পর কানে ফিরে সবার নজর কাড়েন মিশন ইম্পসিবল অভিনেতা হলিউড তারকা টম ক্রুজ। এছাড়া কানের লাল গালিচায় জ্যোতি ছড়িয়েছেন আরেক তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। এবার কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে লড়বে আলী। উৎসবের পর্দা নামবে 24 মে। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার। জবির সমাবর্তনে পেলেন ডি-লিট। কাকরাইলে জগন্নাথের শিক্ষার্থীদের অবস্থান, শাহবাগ থেকে নার্সিংয়ের শিক্ষার্থীদের সরালো পুলিশ। দুর্নীতির মামলায় জামিন পেলেন ডক্টর জুবাইদা। নিবন্ধন ইস্যুতে জামায়াতের আপিলের রায় 1 জুন। সাম্য হত্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছাত্রদলের, শোক জানিয়ে ঢাবিতে কাল আধা বেলা ক্লাস পরীক্ষা স্থগিত। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।